বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। বিপদের বন্ধু আমাদের এটি নিউজের 3 দিনের আয়োজনের শুরুতেই আমরা সেলিনা হোসেনের কথা শুনছিলাম। কথাসাথী সেলিনা হোসেন বঙ্গবন্ধুর জীবন কর্ম, তার বক্তৃতা, তার নেতৃত্ব, নানান দিক নিয়ে কথা বলছিলেন। আমরা যেই প্রেক্ষাপটে এই আয়োজনটির নাম রেখেছি বিপদের বন্ধু, নিশ্চয়ই দর্শক আপনারা সেটা কানেক্ট করতে পারছেন। গোটা বিশ্ব একটা বিপদের মধ্য দিয়ে যাচ্ছে প্রায় 100 বছর পরে, অর্থাৎ স্প্যানিশ ফ্লুর ঠিক 100 বছর পরে, যখন বাঙালি বা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছে, ঠিক সেই সময়ে আবার গোটা বিশ্বজুড়ে এক বিপদ, সেটি আরও একটি ফ্লু, করোনা ভাইরাস। সেই করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্ব হিমশিম খাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ তাদের নেতৃত্ব, তাদের দর্শন, তাদের কর্মপরিকল্পনা ইত্যাদি দিয়ে এই বিপদ অতিক্রম করছে। বাঙালির কাছে বিপদ মানে, বিপদের অভয় মানেই তো বঙ্গবন্ধু। সেই বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে আমরা তার প্রতি তাকে শ্রদ্ধা জানাচ্ছি। এই শোকের দিনে তার পুরো পরিবার সপরিবারে নিহত হয়েছিলেন সেদিন 15ই আগস্টে, যারা সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের এই শ্রদ্ধার অর্ঘ্যের নাম বিপদের বন্ধু। বিপদের বন্ধুর এবারের পর্বে, অর্থাৎ এই পর্বে যুক্ত হয়েছেন কবি নির্মলেন্দু গুণ, এবং আমরা পেয়েছি বিপ্লব বড়ুয়াকে, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। এই দুইজন কথা বলবেন, কিন্তু বিরতিতে যাবার আগে যে কথা হচ্ছিল সেলিনা হোসেনের সঙ্গে, যারা এতক্ষণ ধরে দেখছিলেন অনেকে অধীর আগ্রহে বসে আছেন সেই হলুদ পাখি আর কবুতরের গল্পটি শুনতে, যেটা সেলিনা হোসেন খানিকটা বলে গেছেন, বাকিটা বলবেন সহকর্মী আহমেদ রাব্বি তানিম তার ছোট্ট একটা রিপোর্টে। বঙ্গবন্ধুর কারাগার জীবনের খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে এই ছবিগুলোতে। সেলের নিঃসঙ্গ জীবনে বাইরের গাছের ডালে বসে থাকা দুটো হলদে পাখিও যে স্বাধীনতার জন্য একজন বন্দির জীবনে কতটা আশার সঞ্চার করে তা উঠে এসেছে বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা বইয়ে। দুটো পাখি যেন বংশ পরম্পরায় ছিল বঙ্গবন্ধুর অতি আপনজন। পাশের গাছের দুটো পাখির ওড়াওড়ি আর বারান্দায় কবুতরের বাচ্চাদের বেড়ে ওঠা, এসব কিছুই বঙ্গবন্ধুর সংগ্রামের প্রেরণা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এমন সব দুর্লভ মুহূর্ত, অনুভূতি আর সংগ্রামের স্মৃতি নিয়ে এই প্রদর্শনীর আয়োজক আর্কাইভ 1971। 71-এ বাঙালি মাত্রই ধর্ম, দেশ, পরিচয় ভুলে যে জয় বাংলার সৈনিকে পরিণত হয়েছিল, তার পেছনে ছিল বঙ্গবন্ধুর জাদুকরী নেতৃত্ব। আর সেসব দলিল ও ছবিও স্থান পেয়েছে প্রদর্শনীতে, যা অনেকের কাছেই অজানা ছিল। এগুলো তো আগে আমি কখনো দেখিনি, কারণ আমি এই দেশে থাকি না। হঠাৎ করে সেটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে আর কি। সেই ইতিহাস, সেই 71-এর যুদ্ধের সময় ট্রাফালগার স্কোয়ারে যে সময় আমরা ইয়ে করলাম, জাস্টিস আবু সাইদ চৌধুরীর বক্তৃতা আমরা অ্যারেঞ্জ করেছিলাম আর কি। তো বাংলাদেশে এসে এগুলো দেখার সৌভাগ্য আমার হয়নি, এই প্রথম হলো। বঙ্গবন্ধুকে আমরা যত হৃদয়ে স্থান দিতে পারবো, যত বেশি আমাদের আগামী প্রজন্মের জন্য বঙ্গবন্ধুর কর্মময় জীবনের একটা বিশাল দীপ্তি আমরা রেখে যেতে পারবো, তুলে ধরতে পারবো, তত বেশি আমাদেরকে সমৃদ্ধির দিকে হাঁটার সুযোগ আসবে। শিল্পকলা একাডেমির চিত্রশালায় শতবর্ষের পথে বঙ্গবন্ধু এই প্রদর্শনীর দ্বিতীয় দিনে ছিল জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর স্বপ্ন শীর্ষক আলোচনা। গোটা বাংলাদেশের মধ্যে 64টি জেলায় আমরা প্রত্যেকটা জেলায় একটি একটি করে অন্তত আমরা এই গ্যালারি, এই ছবি দিয়ে প্রত্যেকটা স্কুলকে দিয়ে আমরা শুরু করব। বঙ্গবন্ধু কি করে এই 3.5 বছরে এত বৈপ্লবিক কাজ করেছেন, যাতে করে এই সমস্ত আমাদের জন্য, সবার জন্য মোটামুটি কোনো রকম এক দেশ পরিচালনা করার অবস্থা হয়েছে। তো এইগুলা বঙ্গবন্ধুর একটা বিশাল ব্যক্তিগত যোগ্যতা, ক্ষমতা, যেটা নাকি সাধারণত মানুষের মধ্যে খুঁজে পাওয়া যায় না।
বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নন, সীমানা ছাড়িয়ে তিনি প্রতিবেশী দেশেরও অনুপ্রেরণার উৎস। তাকে নিয়ে আবৃত্তির মধ্য দিয়েই প্রকাশ ঘটে সেই অনুভবের। আর সেদিনের পর থেকে একদিনের জন্যও আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্যও না। আহমেদ রাব্বি, তানিম, এটিএন নিউজ, ঢাকা। আমরা কবি নির্মলেন্দু গুণকে পেয়েছি বিপ্লব বড়ুয়াকে। দুজনেই কথা বলবেন বিপদের বন্ধুকে নিয়ে। কবি নির্মলেন্দু গুণ। ধন্যবাদ মুন্নি, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি। এই টেকনিক্যাল কিছু অসুবিধার কারণে এই জুমে তোমাদের স্টুডিওতে ঢুকতে গিয়ে আমাকে অনেক কষ্ট পেতে হয়েছে। তো সেটা তো মেনে নিতেই হবে, আর কি করা যাবে। তবুও এই করোনার মধ্যে আমরা জুম বা স্ট্রিমইয়ার্ডের মাধ্যমে যে ভার্চুয়াল স্টুডিও তৈরি করতে পারছি এবং ঘরে বসেই টেলিভিশনে প্রোগ্রাম করতে পারছি, সেটা আমাদের জন্য অত্যন্ত সুখকর হয়েছে। আমাকে বিভিন্ন অনুষ্ঠানে তুমি সবসময় ডেকে থাকো, এবং আজকে বিশেষ করে বঙ্গবন্ধু রিলেটেড কোনো অনুষ্ঠান হলে আমাকে অনেকেই ডাকেন, কারণ বঙ্গবন্ধুকে, বিশেষ করে বঙ্গবন্ধুর নিহত হওয়ার পর তাকে নিয়ে সবচেয়ে বেশি কবিতা সম্ভবত আমি লিখেছি, এবং সংখ্যা বিচারে শুধু নয়, জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা বিচারেও আমি দেখতে পাচ্ছি যে আমার কবিতা আমাদের দেশের বাংলা ভাষাভাষী মানুষ প্রচুর আবৃত্তি করেন, এবং আবৃত্তি করে আমার কাছে সেই কবিতাগুলো ভিডিও পাঠান, এবং ইউটিউব সার্চ করলে আমার কবিতার শত শত আবৃত্তিকারের কণ্ঠে আমরা সেই সব কবিতা শুনতে পাই। আমি সবগুলো শুনে শেষ করতে পারি না। জি, আমরা বাংলাদেশের গুণের এই গুণ আমরা জানি। বাংলাদেশের কবি নির্মলেন্দু গুণ, তার নামের মতন, নামের একটা যথার্থ উদাহরণ আপনি আমাদের কাছে, একজন লেজেন্ড অনেকখানি, এবং আমরা খুবই গর্বিত আপনি যে সময়ে আছেন। তোমরা জানলেও আমি তো জানতাম না। আমি এইবারে এই তথ্যটি দেখলাম ইউটিউব সার্চ করে, কিন্তু শত শত কবিতা আমি কয়টা শুনবো, আমি শুনতেই পারি না। যা হোক, আমি আজকে আমরা বিপদের বন্ধু নিয়ে শুনতে চাই। জি, বিপদের বন্ধুকে নিয়ে, বিপদের বন্ধু, এই দর্শন বঙ্গবন্ধু আমাদের সবসময় যে দর্শন দেন, তার লেখা, তার বক্তৃতা, তার কাজ, সেগুলো দেখলে, পাঠ করলে যেই দর্শনটা আমরা পাই, সেটা যে কোনো বিপদ থেকেই তো বাঙালিকে রক্ষা করবার জন্য সব সময় একটা চিরন্তনী বার্তা, নয় কি? না, আমাদের বিপদের বন্ধু বঙ্গবন্ধু, আর বঙ্গবন্ধুর বিপদের বন্ধু ছিলেন রবীন্দ্রনাথ। কারণ তিনি নিজেই লিখেছেন যে আমি যখন খুব দুঃখ বোধ হতো, আমার মধ্যে বিষণ্ণতা, এক ধরনের ক্লান্তি, এক ধরনের হতাশা আমাকে গ্রাস করতো, আচ্ছন্ন করতো, এই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে কারাগারের মধ্যে নিঃসঙ্গ কোঠায় আমি যখন সময় কাটাতাম, অনেক সময় আমার ভিতরে ক্লান্তি আসতো। তখন রবীন্দ্রনাথের এই গানটি আমি উচ্চ কণ্ঠে নিজেও গাইতাম। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যতীত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়। এই যে দুঃখ জয়ের শক্তি তিনি আহরণ করতেন রবীন্দ্রনাথের গান থেকে, কবিতা থেকে। আমাদের বন্ধু বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর বন্ধু ছিলেন রবীন্দ্রনাথ। আচ্ছা, আজকে আমি একটি নতুন তথ্য বলবো এই জন্যে যে আমি বঙ্গবন্ধু নিহত হওয়ার পর
1977 সালের 21শে ফেব্রুয়ারি আমি আজ কারো রক্ত চাইতে আসিনি বলে একটি কবিতা আমি জনসমাবেশে পাঠ করেছিলাম। এবং বঙ্গবন্ধু নিহত হওয়ার পর এই কবিতাটি ছিল তাকে নিয়ে লিখিত, তাকে নিয়ে রচিত এবং প্রকাশ্য কোনো জনসমাবেশে পঠিত শুধু লিখিত কবিতা। হয়তো আরো অনেকে হয়তো লিখেছেন, আমি জানি না, কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি যে সেই সব কবিতার চাইতে এই এই জনসমাবেশে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করাটা যখন খুবই ঝুঁকিপূর্ণ ছিল, আমি তখন জীবনের ঝুঁকি নিয়ে কবিতা লিখেই ঘরের মধ্যে সেটা লুকিয়ে রাখিনি। আমি এটি প্রকাশ্য জনসমাবেশে পাঠ করেছিলাম 21শে ফেব্রুয়ারির সকালে বাংলা একাডেমিতে। এবং সেটি ছিল বঙ্গবন্ধু নিহত হওয়ার পর তাকে নিয়ে লেখা এবং প্রকাশ্য জনসভায় পাঠ করা প্রথম কবিতা। ফলে ওই কবিতার একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এবং ওই ঐতিহাসিক গুরুত্ব আমি উপলব্ধি করতে পারি, আমি জানতাম না। সেই জন্য আমি একটু অবাক হয়ে বিস্মিত হয়ে কথা বলছি। জি, তোমাদের হয়তো জানা ছিল, আমার জানা ছিল না। আচ্ছা। এবং তোমাকে ধন্যবাদ জানাই, তোমাকে শুরুতেই ধন্যবাদ জানাই। আমার যে পাঞ্জাবি আমি পরিধান করে আজকের অনুষ্ঠানে অংশ নিচ্ছি, এই পাঞ্জাবিটি তুমি আমাকে এই অনুষ্ঠানে উপহার দিয়েছিলে এবং তাতে আমার এই লাভ হয়েছে যে জাতীয় শোকের মাসে আমি অন্য কোনো পাঞ্জাবি আর আমার কিনতে হয় না, পড়তে হয় না। এই পাঞ্জাবিটি আমি কালো পাঞ্জাবিটি আমি শোক দিবসের প্রতীক হিসেবে গ্রহণ করে এটি পরে আমি অনুষ্ঠান করে চলেছি। এই পর্যন্ত আমি 10টি অনুষ্ঠান করেছি, এর মধ্যে অধিকাংশই ছিল স্টিম ইয়ার্ডে। আর এই জুমে আমি এটা তৃতীয় প্রোগ্রাম। জি, আমরা একটু আপনার কাছ থেকে বঙ্গবন্ধু নিয়ে স্মৃতিচারণ কথা, আমরা যেভাবে অনুষ্ঠানটি সাজিয়েছি, আমাদের 3 দিনের আয়োজন, আপনি ঠিকই বলেছেন যে বিপদে মোরে রক্ষা করো। জি, আমি হচ্ছি বঙ্গবন্ধুকে সম্পর্কে একটি কবিতা আমি লিখেছিলাম, তোমার অস্তিত্বই ছিল স্বাধীনতার অনন্ত ঘোষণা। বঙ্গবন্ধুর অস্তিত্বটাই ছিল স্বাধীনতার ঘোষণা, অনন্ত ঘোষণা। আর আমার অস্তিত্বটা হচ্ছে বঙ্গবন্ধুর অস্তিত্বের ঘোষণা। আমি কিছুক্ষণ বসে থাকলে লোকে এটাই জানবে যে এই হচ্ছে সেই লোক যে বঙ্গবন্ধুকে নিয়ে অজস্র কবিতা লিখেছে, তার বিপদের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে এসে কবিতা লিখেছিল। আমি কিছু না বললেও লোকে এটাই ভাববে যে আমি বঙ্গবন্ধুর কথা বলতে, আমি তার কথা বলতে এসেছি। আমি বসে থাকলেও তারা আমার কথা শুনতে পাবে। আমি একটা নতুন তথ্য যোগ করতে চাই, সেটি হচ্ছে যে আমি বঙ্গবন্ধু নিহত হওয়ার পর যে কবিতা লিখেছি, এই কথাটি যেমন প্রচারিত হয়েছে, বঙ্গবন্ধুর জীবদ্দশাতেও আমি প্রথম তাকে নিয়ে কবিতা লিখেছিলাম। এই তথ্যটি অনেকে জানে না, সেই জন্য আমি এই তথ্যটি আজকে বলছি তোমাকে। 1967 সালের 12ই নভেম্বর তারিখে তাকে উৎসর্গ করে লেখা আমার কবিতা প্রচ্ছদের জন্য দৈনিক সংবাদে ছাপা হয়েছিল এবং ওই কবিতাটি শেখ মুজিবুর রহমানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছে দেওয়া হয়েছিল এবং তিনি ওই কবিতাটি পড়ে খুব আনন্দ পেয়েছিলেন। পার্শ্ববর্তী রুমে থাকতেন রণেশ দাশগুপ্ত, তিনি এই কবিতাটি রণেশ দাশগুপ্তর কাছে নিয়ে গিয়েছিলেন এবং কবিতাটি পাঠ করে শোনানোর এবং বোঝানোর জন্য রণেশ দাশগুপ্তের সাহায্য নিয়েছিলেন। এটি রণেশ দাশগুপ্ত জেলখানা থেকে এসে 1969 সালে যখন বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি আন্দোলনের মুখে আইয়ুব খান যখন তাকে মুক্তি দেন, তখন অনেক কারাবন্দী মুক্তি পেয়েছিলেন, এদের মধ্যে রণেশ দাশগুপ্তও ছিলেন। তিনি কারাগার থেকে আসার পর তার সঙ্গে আমার দেখা হলে তিনি এই গল্পটি বলেছিলেন যে বঙ্গবন্ধু আপনার কবিতা পড়ে খুব খুশি হয়েছিলেন।
তার সঙ্গে এই ব্যাপারে আমার কোনো কথা হয়নি, বঙ্গবন্ধুর সঙ্গে কখনো আমার কথা হয়নি। ফলে আমি জানি না তিনি সত্যি খুশি হয়েছিলেন কিনা, পড়েছিলেন কিনা। কিন্তু যেহেতু রণেশ দাশগুপ্ত আমাকে এই তথ্যটি দিয়েছিলেন জেলখানা থেকে বেরিয়ে, সেটা আমি বিশ্বাস করি যে বঙ্গবন্ধু এই কবিতাটি পড়েছিলেন। আমি এই কবিতাটি বেশি পড়ার সুযোগ পাই না, আচ্ছা, দীর্ঘ একটু কবিতা। আমি কিন্তু আজকে বঙ্গবন্ধুর প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করে 1967 সালে তাকে নিয়ে লেখা যে কবিতা লেখা শুধু ঝুঁকিপূর্ণ ছিল না, প্রকাশ করাটাও পত্রিকার জন্য ঝুঁকিপূর্ণ ছিল। 6 দফা আন্দোলন শুরু করার জন্য আইয়ুব খান তখন বঙ্গবন্ধু, তাজউদ্দিন সহ আওয়ামী লীগের প্রায় 30,000 কর্মীকে জেলখানায় বন্দি করেছিলেন। তখন তাদের মুক্তির জন্য 7ই জুন 1966 সনের 7ই জুন আওয়ামী লীগ, বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মুক্ত করার জন্য দেশব্যাপী আওয়ামী লীগ হরতাল ডেকেছিল। ওই হরতালে 11 জন শহীদ হয়েছিল। আমি মনে করি ওই 11 জন শহীদই হচ্ছেন বাংলাদেশের স্বাধীনতার প্রথম শহীদ। কেননা তারা রক্ত দিয়েছিলেন 6 দফার জন্য, আর 6 দফার ভিতরেই ছিল বাংলাদেশের স্বাধীনতার মূল বীজমন্ত্র। তো আমি সেই জন্যই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে, তার প্রতি সমর্থন জানিয়ে এই কবিতাটি লিখেছিলাম। আমি তোমার সম্মতি পেলে এই কবিতাটি পড়তে চাই। আচ্ছা। কবি নির্মলেন্দু গুণ, আপনি তো অবশ্যই কবিতা পড়বেন, আপনার কাছে আরো অনেক কিছু শুনবো, কিন্তু আমাদের সঙ্গে এই একই পর্বে আরেকজন অতিথি আছেন, বিপ্লব বড়ুয়া, অপেক্ষাকৃত তরুণ এবং মনে তরুণ। আসলে কবিদের তো কখনো বয়স হয় না। আচ্ছা, বিপ্লব বড়ুয়া 2-1 লাইন যদি যোগ করেন, আমি আপনার কবিতাটা শুনবো নির্মলেন্দু গুণ। আর অনেকক্ষণ ধরে উনি অপেক্ষা করছেন আমাদের বিপদের বন্ধু নিয়ে, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে যদি বিপ্লব বড়ুয়া বলেন। বড়ুয়ার সঙ্গে পড়ুয়া শব্দটার একটা বিরাট যোগ আছে। নিশ্চয়ই বিপ্লব বড়ুয়া বঙ্গবন্ধুর বিভিন্ন সময়কার ভাষণ, তার কাজ, তার লেখা, তার উদ্ধৃতি, তার ডায়েরির পাতা, তার চিঠির রেফারেন্স দিয়ে আমাদের বিপদের বন্ধুর এই শিরোনামটিকে যথার্থ করে তুলবেন তার কথায়। সেটা আমরা লম্বা সময় ধরে আলোচনার সুযোগ পাবো। আপাতত আমি একটু প্রারম্ভিক বক্তব্য শুনতে চাই বিপ্লব বড়ুয়ার কাছ থেকে। নির্মলেন্দু গুণ তারপরেই কবিতাটি পড়বেন, 67 সনে প্রথম লেখা কবিতা বঙ্গবন্ধুকে নিয়ে। বিপ্লব বড়ুয়া। ধন্যবাদ মুন্নি সাহা। আমি মুন্নি সাহা, আপনাকে আমি দিদি বলে ডাকি, কারণটা হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগের ছাত্র ছিলেন, আমি একই বিভাগের ছাত্র, এবং আজকে আপনার সাথে যিনি সংযুক্ত হয়েছেন আমাদের পরম শ্রদ্ধেয় কবি নির্মলেন্দু গুণ, ওনার সাথেও আমার ব্যক্তিগত একটি যোগাযোগ রয়েছে। আমি নির্মলেন্দু গুণের কথা খুব মনোযোগ সহকারে শুনছিলাম। আগামীকাল 15ই আগস্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী, আমাদের শোক দিবস। আজকে সকালে আমাদের একটি সরকারি কর্মসূচি ছিল, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি দোয়া মাহফিল, যেখানে খুব শিশু, একেবারে কিশোর যারা এতিম, তারা বঙ্গবন্ধুর জন্য তারা দোয়া করেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেখানে অত্যন্ত আবেগঘন বক্তব্য রেখেছেন। নিশ্চয় আপনি সহ এই অনুষ্ঠান যারা দেখছেন সকলের দেখার সুযোগ হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটা, আমি ছিলাম এই প্রান্তে এবং আমি খুব গভীর মনোযোগ সহকারে আমি শুনছিলাম। আপনি বলছেন বিপদের বন্ধু। বঙ্গবন্ধু বাঙালির চিরকালের বন্ধু। বঙ্গবন্ধু আমার পিতার যেমন বঙ্গবন্ধু, আমারও বঙ্গবন্ধু, এবং অনাগত বাংলাদেশের যারা
নাগরিক আগামীতে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করবেন তাদেরও তিনি বঙ্গবন্ধু। আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা তিনি বলছিলেন হত্যাকাণ্ডের সময় তিনি দেশের বাইরে ছিলেন। আপনি জানেন যে তিনি এবং ওনার বোন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা দুজনেই বাইরে ছিলেন, এবং একদিন অল অফ এ সাডেন তিনি জানলেন যে তার পরিবারের কেউ বেঁচে নেই, এবং তিনি বলছিলেন যে মানে একজন সন্তানের যে পিতা মাতা ভাই পরিবারের সবাইকে একসাথে হারানোর যে বেদনার কথা, তিনি আরো বলছিলেন যে আমরা রিফিউজি হয়ে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা এতিম হয়ে আমরা ঘুরেছি, 6টি বৎসর বাংলাদেশের বাইরে ছিলাম। এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য শুনে যারা দেখেছেন সকলেই আবেগতাড়িত হয়েছেন। তখন আমার কাছে মনে হলো যে বঙ্গবন্ধুর যে অত্যন্ত যে নির্মম হত্যাকাণ্ড, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, খুনিদের ফাঁসি আমরা কার্যকর করেছি, এবং আরো কিছু খুনি দেশের বাইরে রয়েছে, কিন্তু 15ই আগস্টের কালো রাতে যে বাড়ি থেকে স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব এসেছে, সেই 32 নম্বরের ঐতিহাসিক বাড়ি থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালিত হয়েছে, যে বাড়ি সেই বাড়িতেই স্বাধীনতার মহানায়ককে পরিবারের সহ খুব নির্মমভাবে হত্যা করা হয়। পৃথিবীতে এই ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড আছে, কিন্তু এই ধরনের নির্মম হত্যাকাণ্ড আর নেই। এবং আমরা আজকে আমি নতুন করে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটা শোনার পরে আমার মধ্যে এক ধরনের নতুন করে একটি অপরাধ বোধ, এবং আমি আবার পুনরায় উপলব্ধি করলাম, এবং এক ধরনের চাপা কান্না এবং আক্ষেপ এবং ক্ষোভ তো অবশ্যই। আমি মনে করি বঙ্গবন্ধুর সাথে বাঙালির যে অস্তিত্বের যে সম্পর্ক, সেই অস্তিত্বের সম্পর্কের এটা যুগ যুগ ধরে অনন্তকাল পরিচালিত হবে, কিন্তু আমাদের সেই বেদনা, আমাদের অপরাধ বোধ, একই সাথে আমাদের চাপা কান্না আক্ষেপ ক্ষোভ, এটি শিখা চিরন্তন হয়ে আমাদের হৃদয়ে চিরজাগরুক থাকবে। জি, বিপ্লব বড়ুয়া, পিতার শোক দিবস। বিপ্লব বড়ুয়া, আমি একটু পর্যায়ে থামাই। আপনার কথার প্রেক্ষিতে যে চাপা কান্না, অপরাধ বোধ, নতুন করে নতুন একটা বোধ, বারবার করেই তার মানে বঙ্গবন্ধুকে আমরা যতই পড়বো যতই জানবো, বারবার করে বিভিন্ন প্রেক্ষাপটে নতুন রকমের বোধ হবে। আজকে বোধহয় আমরা এরকমই একটি খবর প্রচার করছি একটা ছোট্ট নিউজে। আমার সহকর্মী মহসিন কবির তার করা একটি রিপোর্ট, যেখানে কারাগার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর কাছে ক্ষমা চেয়েছেন। 8 বছর 4 মাস তার দীর্ঘ কারাবাসের এই সময়টা মনে করে কারা কর্তৃপক্ষের একজন কর্মী হিসেবে, কর্মকর্তা হিসেবে বাংলাদেশে তিনি এখন দায়িত্বে আছেন, তো সবার পক্ষ থেকে তিনি ক্ষমা চেয়েছেন আনুষ্ঠানিকভাবে। এই বোধহয় প্রথম। আমরা একটু সেই রিপোর্টটা দেখব, তারপরে বিরতির পরে আমরা সবাই অপেক্ষা করছি কবি নির্মলেন্দু গুণের সেই কবিতাটি শোনবার জন্য, 67 সালে যেটা লেখা। ভাগ হলো দেশ, জন্ম নিল দুটি পৃথক রাষ্ট্র। 47-এ দেশভাগের পরপরই পাকিস্তানিদের রোষানলে পড়েছিলেন বঙ্গবন্ধু। তারপর 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ, এর মাঝে 1 যুগেরও বেশি সময় কারাগারে কেটেছে তার। বঙ্গবন্ধুকে ক্যান্টনমেন্টের লকআপে, পশ্চিম পাকিস্তান কারাগারে এবং জেলা কারাগারে থাকতে হয়েছে বিভিন্ন সময়ে। তবে সবচেয়ে বেশি কেটেছে নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে, প্রায় 8.5 বছর। সেখানে যে সেলে থাকতেন বঙ্গবন্ধু তা ছিল অনেকটাই তার ঘরবাড়ির মতো। সেখানে দেখা মেলে বঙ্গবন্ধুর নিজ হাতে রোপণ করা কামিনী গাছ, পাখির খাঁচা, নিত্য ব্যবহারের আসবাবপত্র সহ বিভিন্ন স্মৃতিচিহ্ন। বাংলাদেশের একটা আবেগের জায়গা, সেই আবেগের জায়গা থেকেই আমরা বাংলাদেশ জেলের পক্ষ থেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে যাচ্ছি, যাতে মানুষ এর ইতিহাসটা জানতে পারে।
বাঙালির ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন দমন করতেই বারবার কারাগারে নেওয়া হয় বঙ্গবন্ধুকে। স্বাধীনতার ৪৯ বছর পর কারা কর্তৃপক্ষ সেই জন্য অনেকটাই অনুতপ্ত। তাই শোক দিবসে জাতির জনকের কাছে তাদের ক্ষমা প্রার্থনার উদ্যোগ। মহান জাতির মহান নেতার প্রতি যে অবিচার করেছে, আজ এই স্বাধীন ভূমিতে দাঁড়িয়ে আমরা অনুভব করছি তার কাছে আমাদের করজোড়ে ক্ষমা প্রার্থনার প্রয়োজন রয়েছে। ৩০৫৩ দিন অন্যায়ভাবে কারাবন্দী রাখার জন্য মুজিব বর্ষে স্বাধীনতার মহাকাব্যের রচয়িতা চিরঞ্জীব বঙ্গবন্ধুর কাছে বাংলাদেশ জেল দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছে। নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার এখন পরিত্যক্ত। জনসাধারণের জন্য উন্মুক্ত করতে চলছে সংস্কার কাজ। শুধু এই পুরনো কেন্দ্রীয় কারাগার নয়, বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি কোণায় ছড়িয়ে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস। তাই বাংলাদেশের ইতিহাস জানতে, বঙ্গবন্ধুর ইতিহাস জানতে দরকার সেই সকল স্মৃতিগুলো মানুষের সামনে তুলে আনা। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। বিপদের বন্ধু আমাদের ৩ দিনের আয়োজনে এই মুহূর্তে আমাদের সঙ্গে কবি নির্মলেন্দু গুণ আছেন এবং আছেন বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তাদের কাছে শুনছিলাম এবং আপনারা যারা দেখছেন তারা জানেন নির্মলেন্দু গুণ কবিতা নিয়ে বসে আছেন। ৬৭ সালে প্রথম বঙ্গবন্ধুকে নিয়ে যিনি কবিতা লিখেছিলেন এবং সেই কবিতা লেখার কারণেও তাকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছিল। যেই পত্রিকায় ছাপানো হয়েছিল সেই পত্রিকাও নির্যাতনের মধ্যে পড়েছিল। কবি নির্মলেন্দু গুণ, আপনার কাছে অধীর হয়ে কবিতাটি শোনার জন্য আগ্রহে বসে আছি। ধন্যবাদ মুন্নি। এই বন্ধু শব্দটি একটু ব্যাখ্যা, বন্ধু কাকে বলে সেই সম্পর্কে যক্ষ যুধিষ্ঠির সংবাদ তুমি পড়েছো কিনা জানি না, তো মহাভারতের সেই অংশটুকু আমরা স্কুলে যখন পড়তাম, সংস্কৃত ছিল, সেখানে আমরা সেটা পড়েছি। বন্ধুর সংজ্ঞা জিজ্ঞেস করেছিলেন যক্ষ যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির বলেছিলেন উৎসবে বসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ তিষ্ঠতি সবান্ধব। অর্থাৎ বন্ধুর পরিচয় পাওয়া যায় যখন আমরা কোনো উৎসব করি, যখন আমরা কোনো প্রিয়জনের মৃত্যুতে শোক অনুষ্ঠান করি, যখন তাকে শ্মশানে কিংবা কবরে তার শেষকৃত্য সম্পন্ন করে তাকে এই পৃথিবী থেকে বিদায় জানাই। যিনি রাজোদ্ধারে এবং শ্মশানে উপস্থিত থাকেন, আমাদের জীবনের সর্বত্র যার ছায়া আমরা অনুভব করি, তিনি হচ্ছেন বন্ধু। তো এই বন্ধুর সংজ্ঞাটি সেই মহাভারতের কাল থেকে চলে আসছে। রাজোদ্ধারে শ্মশানে দুর্ভিক্ষের সময় বন্ধুর পরিচয় পাওয়া যায়। আর রাষ্ট্র বিপ্লবে ৭১ সালে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাঙালি যখন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তখন আমরা আমাদের পাশে পাকিস্তান এবং চীনের বিপরীতে
আমরা ভারত এবং রাশিয়া তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাহায্য সহযোগিতা পেয়েছি, সুতরাং তারাও ছিলেন আমাদের বিপদের দিনের বন্ধু। আজকের দিনে আমরা সে কথাও অবশ্যই স্মরণ করব, জি মনে রাখবো। কবি, আমরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে শুধু এই কথাটি বলতে চাই, বঙ্গবন্ধু আসলে আমাদের এমন বন্ধু, তিনি আমাদেরকে এমনভাবে আগলে রাখতে চেয়েছিলেন যাতে বাঙালি কোনো বিপদে না পড়ে। সুতরাং বিপদ আসার আগেই যিনি আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন, উদ্ধার করার জন্য বুক চিতিয়ে দেন, তিনিই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর উপাধির কবিতাটি পড়ি। আচ্ছা, আমি কবিতাটি পড়ি। কবিতাটির নাম হচ্ছে প্রচ্ছদের জন্য। এটি শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা। তখন তিনি বঙ্গবন্ধু হননি, তিনি বঙ্গবন্ধু উপাধি পেয়েছিলেন 1969 সালের 23 বা 24 ফেব্রুয়ারি তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে তাকে যে সংবর্ধনা দেওয়া হয়েছিল, সেই সংবর্ধনা সভার সভাপতি হিসেবে তুফায়েল আহমেদ, ছাত্র নেতা তুফায়েল আহমেদ এই উপাধি বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে দিয়েছিলেন। ওই উপাধি প্রদান অনুষ্ঠানে আমিও উপস্থিত ছিলাম। প্রচ্ছদের জন্য কবিতাটির নাম। স্বপ্ন জড়ানো অবাক কণ্ঠে আধার পালালো, সাদা পালকের শারদ সকালে নবজাতকের পদ্ম চোখের সহসা আড়াল, লাল উদয়ন নয়ন মেলালো, গন্ধ চরণ কুবের আকাশে রক্তের ছাপ, লাল প্রচ্ছদ নিপুণ তুলির হলুদ ফড়িং, আমরা কজন আগামী দিনের চক্রবর্তী পৌরোহিত, সবুজ ধানের ষোড়শী শীষের নিরাপদ দূরে পাহারায় রত শুয়েছে অনেক বন্ধারা। সকাল সন্ধ্যা বন্ধা দিনের বিফল বিলাপ স্পর্শ বিলালো অক্ষমতায়, ক্ষমতাচ্যুত ব্যাটালিয়নের কমান্ডার বিফল দর্পে রাত্রি যেমন কাঁপায় নিত্য নিষ্ফলতায়, জরাও ব্যাধির মৃত্যুর শ্বাসে নিয়ত অধীর কান্নার স্রোত, আমার মায়ের নিকানো উঠান ভিজিয়ে দিয়েছে ব্যর্থতায়, সুচতুর শ্বাস বিবর্ণ ছায়া, ভূতের আঙুলে রক্ত মেখে, কালো পিচ দিয়ে ভিনুর পথে কালো চক্ষুর ক্রন্দন ঢেকে পথ চলে নির্লজ্জায়, আমার দেহের কোনো ছায়া নেই, মাথার উপরে সূর্য এখনো বুকের রক্ত দিচ্ছে যদিও জ্বালিয়ে, তবু তো পারিনি হায়নার মতো লুটে নিতে কোনো জীবন সাধক, তালা দেয়া দ্বার ভাঙতে পারিনি, হাতের মুঠোয় এলো না কখনো নারীর বুকের গোপন চাদর। একটু আগেই ডাক দিয়ে গেছে পারাগার এক সুকান্ত মুখ, গায়ে চলে এসো শহরে মরক, নরক যাতনা নিত্য অসুখ, চেতনার পাখি শতাব্দীর, সভ্যতা হবে মাটি চাপা পড়ে হাজারো বছর অঙ্গে মেখে, অক্ষমতার বুকের পাজর সেদিনও হাসবে আজকের মতো খোদাই পাথরে ক্ষমতাসীনের আদর দেখে। দেশের করুণ স্মৃতির বক্ষে কান পেতে আছি, দেশের করুণ স্মৃতির বক্ষে কান পেতে আছি, ঘুম পাবো বলে শুয়ে থাকি রোজ, শুয়ে থেকে থেকে ঘুম ভেঙে যায়, দেশের শীতল বক্ষ পারে না দুঃখ ভোলাতে, শব্দ ফেরাতে নাপাম তোমার দক্ষিণ পূর্ব এশিয়া বাসীর বিস্ফোরণ, আমিও পারিনি ক্লেদ জর্জর রক্তের ছাপ বুভুক্ষার, স্বদেশের বুকে শেফালি পাতায় রেখে দিয়ে যেতে সুনির্ভর, স্বপ্নের ধোয়া কুয়াশার মতো পারিনি ছড়াতে আকাশময়, শানিত দিনের সোনা রং রোদে কখনো পারেনি সচ্ছল চাঁদে উঠতে, ব্যস্ত স্বদেশ কার চিৎকার কে শুনে কখন সবাই ব্যস্ত, নীল জোছনায় জোনাকির কাদা সুভদ্রা যৌবন, ফিরে ফিরে যায় পাখালির মতো ক্লান্তি এলেই নিরে, আমি তখনও লুণ্ঠিত হই অবগুণ্ঠন ফুলে দেবতার,
কিছু কাব্য, কিছু প্রশংসায় ছত্রভঙ্গ জনতার মিরে মিরে, অন্নহীনের দর্শন কিছু নেই, সহজেই কাঁদে চলচ্চিত্রের নায়িকার মতো, দুঃখেও হাসে সহজেই। এই প্রথম বোধহয় নির্মলেন্দু গুণ কোনো টেলিভিশনে এই কবিতাটি পড়লেন এবং কবির খুব আক্ষেপ যে কোনো আবৃত্তিকাররা কেন এই কবিতাটি পড়েন না, নিশ্চয়ই পড়বেন। আমরা সংবাদে নির্ধারিত সময় থেকে শুধু সময়টুকু চেয়ে নিয়েছি কবির এই কবিতাটা শোনার জন্য, যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং বিপদের বন্ধু এই আয়োজন দেখবার জন্য। আকিবদ্রের কাছে ফেরত যাব, খবরের কাছে ফেরত যাব আবার। যেতে যেতে যেই একটা আরেকটু এই কবিতার সঙ্গে সংশ্লিষ্ট ছোট্ট একটু ডকুমেন্ট না উপস্থাপন করলেই নয়। এই বঙ্গবন্ধু শব্দের অর্থ কী, এই প্রশ্নটা বঙ্গবন্ধুকে করেছিলেন নাগাশিও ওয়াশিমা, জাপানি ফিল্ম মেকার। আমরা তার সম্পর্কে সকলেই জানি। তিনি বঙ্গবন্ধুর একটা দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলেন এবং সেখানে বঙ্গবন্ধু যেমন করে বলছিলেন তার বঙ্গবন্ধুর হওয়ার কথা, তার বঙ্গবন্ধু বোধ নিয়ে, সেটি শুনতে শুনতে আবারও খবরে যাব। খবরের পরে বাকি অংশ, এবং বাকি অংশের জন্য আমাদের সঙ্গে বিপ্লব বড়ুয়া থাকলেনই। We say Sheikh Mujib as the Bangabandhu, the friend of Bengal, because Bengali is my language, Bengal is my culture, Bengal is my soil, Bengal is my literature, Bengal is my everything. Proud people of my country gave me the title when I came out of the Agartala conspiracy case. And that's the title they gave me, and the title I use. I don't use, they give it to me and they use it because they love me so much and I love them so much. এই ভালোবাসার অনন্য ভালোবাসার ডাক, এই অনন্য ভালোবাসার আহ্বান, সেটাই বঙ্গবন্ধু। বাঙালি একেবারে বুক চিরে গলা ফাটিয়ে ডাকতে পারে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। যে প্রেক্ষাপটে আজ আমরা জাতির পিতাকে শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি, সেই প্রেক্ষাপটের একটি রিপোর্ট দিয়ে শুরু করব এই পর্ব। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সঙ্গে বিপ্লব বড়ুয়া আছেন, তিনি অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন। আমরা তার খুব বেশি কথা শুনতে পারিনি, খবরের বিরতিতে গিয়েছিলাম। বিপ্লব বড়ুয়া, কৃতজ্ঞতা, আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। আর এরই মধ্যে আমরা পেয়ে গেছি আমাদের এই পর্বের আরও একজন অতিথি, অধ্যাপক ডক্টর ম শ আরিফিন সিদ্দিকী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমি শুধু একটা ছোট্ট নিউজ দেখাতে চাই, যে প্রেক্ষাপটে আমরা এই শিরোনামে মুজিব স্মরণ করছি, বিপদের বন্ধু, জাতির পিতার শাহাদাত বার্ষিকীকে সামনে রেখে আগামীকাল 15ই আগস্ট আমাদের 3 দিনের আয়োজনের প্রথম দিনে আমরা শুরু করেছি দুপুরে। বিপ্লব বড়ুয়া আমাদের সঙ্গে আছেন। আমরা একটু দেখে নেই যে এই করোনাকালের বিপদ, সেই বিপদে বঙ্গবন্ধু কিভাবে আমাদেরকে নানা ক্ষেত্রে তার দর্শন, তার কাজ, তার বক্তৃতা, তার বাণী, তার চিঠি, তার সব কিছু দিয়ে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে আগলে রেখেছেন, যাতে বিপদ থেকে বাঙালি মুক্ত হয়। একটি গুলিও খরচ হয়নি, স্রেফ আগাম খবর না দেয়া আর ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার ও ত্রাণ কাজ বন্ধ রেখে শুধু সরকারি হিসেবেই 6,35,000-এরও বেশি বাঙালি হত্যা করেছিল ইয়াহিয়ার নেতৃত্বে থাকা পাকিস্তান সরকার। বাস্তবে সেই সংখ্যা ছিল
10 লাখেরও বেশি। এই দুর্যোগে নিজের নির্বাচনী প্রচার বন্ধ করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বাঙালির অকৃত্রিম বন্ধু বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর তীব্র আন্দোলনে ইয়াহিয়া খান ঘূর্ণিঝড় মোকাবেলায় পাকিস্তানের ব্যর্থতা স্বীকার করে বৈদেশিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে বাধ্য হয়। সে সময় রাষ্ট্র ক্ষমতায় না থেকেও দুর্যোগ মোকাবেলায় বঙ্গবন্ধু যে স্বেচ্ছাশ্রমের সমন্বিত উদ্যোগ নিয়েছিলেন তা আজ প্রাতিষ্ঠানিকভাবে অনুসরণ করছে বাংলাদেশ। গ্লোবাল অ্যাডাপ্টেশন সেন্টার ঢাকা অফিস স্থাপনের ঘোষণা দিয়েছে। অর্থাৎ বিশ্বে এখন আমরা শুধু উন্নয়নের রোল মডেল না, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার একটা রোল মডেল হিসেবে বাংলাদেশ এখন সম্মান পেয়েছে। মুক্তিযুদ্ধের পর যুদ্ধ বিধ্বস্ত এবং অর্থনৈতিকভাবে ভঙ্গুর বাংলাদেশের উপকূলের জন্য বঙ্গবন্ধু তাৎক্ষণিকভাবে ঘূর্ণিঝড়ে জানমাল রক্ষায় উঁচু টিবি নির্মাণ করার নির্দেশ দিয়েছিলেন। জাতির পিতার এই পরিকল্পনায় অনেকটা বিনা খরচে 1973 এবং 74 সালে পরপর 3টি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগে খুব কম ক্ষতি স্বীকার করতে হয়। সে সময় উপকূলের স্থানীয় মানুষ ভালোবেসে ও কৃতজ্ঞতায় মাটির সেই আশ্রয় কেন্দ্রগুলোর নাম দিয়েছিলেন মুজিব কিল্লা। সেই 73 সালে তিনি মাটির কেল্লার কথা চিন্তা করেছেন, মুজিব কেল্লার কথা চিন্তা করেছেন, যেটা এখন মডিফাই করে উঁচু ঢিবি রাখা হচ্ছে গবাদি পশুর জন্য। আবার সেখানে 4 তলা বিল্ডিং করা হচ্ছে মানুষের আশ্রয়ের জন্য। বঙ্গবন্ধুর সেই ধারণাকেই আধুনিক দুর্যোগ মোকাবেলার ইনস্ট্রুমেন্ট হিসাবে কিন্তু এখন আমরা কাজে লাগাচ্ছি। আর তাই আজও প্রাকৃতিক দুর্যোগে বাঙালির বন্ধু হয়েই পাশে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। বিপ্লব বড়ুয়া অনেকক্ষণ আমাদের সঙ্গে আছেন। এই অনুষ্ঠানের থিম আপনি জানেন, কথাও বলেছেন। আমরা শুধু বলতে চাই যে বৈশ্বিক বিপদ, সেই বিপদে বাঙালিও লড়াই করছে। সেই লড়াইয়ে মুজিবের চেতনা কিভাবে আমাদেরকে সাহস যোগাচ্ছে, অনুপ্রেরণা দিচ্ছে। আপনি আরো অন্যান্য সেক্টরগুলো নিয়ে যদি বলেন। আমি আপনাদের এটিএন নিউজের একটি রিপোর্টে দেখছিলাম জাতির পিতার যে সময়ে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ কিভাবে বঙ্গবন্ধু মোকাবেলা করেছেন। 1968, 1969 এবং 1970-এ 3 দফা বন্যা হয় এবং আমরা জেনেছি 1970 সালে এই পূর্ব পাকিস্তানে তৎকালীন যে খাদ্য ঘাটতির পরিমাণ ছিল 22 লক্ষ টন। এবং দেশ স্বাধীন হওয়ার পরে অনেকে বঙ্গবন্ধুকে নানাভাবে ইতিহাস বিকৃত করে অপমানিত করেছেন, বলেছেন যে বঙ্গবন্ধুর সময় খরা দুর্ভিক্ষের কথা। অবশ্যই আমি জানি এখানে সংযুক্ত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর আরফিন স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। এই সমস্ত প্রপাগান্ডা নিয়ে সেই জালপরা সে বাসন্তীর যে সেই নকল ছবি নিয়ে নিশ্চয় স্যার সংযুক্ত করবেন। 1974 সালে কিন্তু বাংলাদেশে বন্যা হয়েছিল। এরপরও সেই সময়ের যে পরিসংখ্যান যেটা বলছে যে বঙ্গবন্ধুর শাসনামলে 1974-75-এর দিকে আমাদের প্রবৃদ্ধি ছিল শতকরা 7.06%, এবং সেই সময়ে আমাদের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত সুসংহত। এবং এই প্রবৃদ্ধি যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যে সময় বঙ্গবন্ধুকে হত্যা করা হয় সে সময় আমাদের জাতীয় প্রবৃদ্ধি ছিল স্বাধীন বাংলাদেশের 7.06। এটি জাতির পিতার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী 2008 সালে নির্বাচনে বিজয়ী হয়ে তিনি সেটি 10-11 সালের দিকে সেই বঙ্গবন্ধু রেখে যাওয়া সেই প্রবৃদ্ধির সূচক তিনি অতিক্রম করেছিলেন। আজকের শিরোনাম বিপদের বন্ধু, অনেক কিছু বলা যায়। জাতির পিতা ব্যক্তিগতভাবে এবং একজন রাজনৈতিক নেতা তো বটেই, তিনি আমাদের পরম স্বজন হিসাবে তার সকল অনুভূতি, ত্যাগ, সংগ্রাম, বীরত্বপূর্ণ নেতৃত্ব, অদ্রম্য স্পৃহা, দৃঢ় প্রত্যয় এবং বাঙালি জাতির প্রতি তার গভীর ভালোবাসা, মমত্ববোধ দিয়ে তিনি এদেশের মানুষকে ভালোবেসেছেন। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছিল মুক্তিযুদ্ধের ঠিক স্বাধীনতা ঘোষণার পর মুহূর্তেই 1971 সালের 25শে মার্চের রাত 1:30 বঙ্গবন্ধুকে সেদিন খুব গোপনে পাকিস্তানি শাসকরা বিশেষ বিমানে করে, সামরিক বিমানে করে নিয়ে যাওয়া হয়েছিল পাকিস্তানে, মানে তৎকালীন পশ্চিম পাকিস্তানে। 19 জুলাই 1971-এর আগ পর্যন্ত বাংলাদেশের মানুষ তো বটেই, বিশ্বের
কেউ জানতো না যে বাঙালি জাতির প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু কি বেঁচে আছেন না তাকে মেরে ফেলা হয়েছে। 19 জুলাই যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকায় প্রথমবারের মতো বঙ্গবন্ধু জীবিত আছেন এই মর্মে সংবাদ প্রচারিত হয় এবং সেখানে তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি জেনারেল ইয়াহিয়া বলেছিলেন, হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিব এখনো বেঁচে আছেন, তবে আগামীকাল যে তিনি বেঁচে থাকবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। এবং ইয়াহিয়া খান এও বলেছিলেন দম্ভ করে যে না, আমরা শেখ মুজিবকে আগামীকাল আমরা গুলি করে মারবো না। এবং পরবর্তীতে আগস্টের 1 তারিখে ইরানের এক সাংবাদিক আমির তাহিরি একটি বিশেষ প্রতিবেদনে তিনি বলেছিলেন যে বঙ্গবন্ধু বেঁচে আছেন, বঙ্গবন্ধু কিভাবে আছেন। বঙ্গবন্ধুকে সেদিন গ্রেপ্তার করে পাকিস্তানের সবচেয়ে উষ্ণতম কারাগার লায়ালপুরের একটি সামরিক কারাগারে বঙ্গবন্ধুকে আটক করে রাখা হয়েছিল। সে সময়ে তাপমাত্রা ছিল লায়ালপুরের 100 ডিগ্রি ফারেনহাইট। বঙ্গবন্ধুকে একটি বদ্ধ রুমে আটকে রাখা হয়েছিল, তাকে যাতে করে তিনি উন্মাদ হয়ে যান, যেটি ইয়াহিয়া খান পরে বলেছিলেন ইরানের সাংবাদিক আমির তাহেরিকে যে বঙ্গবন্ধু প্রলাপ বকছেন। বঙ্গবন্ধুকে সামরিক আদালতে বিচারের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং বঙ্গবন্ধু সে বিচার প্রক্রিয়াকে তিনি অস্বীকার করেছিলেন। তিনি সে পাকিস্তানের কারাগার সেখানে যেখানে সামরিক ট্রায়াল করা হয়েছিল সেখানে বঙ্গবন্ধু বলেছিলেন বিচারককে যে বিচার একটি প্রহসন, আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে আমি জানি রায় আগে থেকে লেখা হয়েছে, আমি এই বিচারিক প্রক্রিয়ায় আমি অংশগ্রহণ করতে চাই না। এবং বঙ্গবন্ধু সেদিন সেই প্রহসনের বিচারকে অবজ্ঞা করে তিনি পেছনে ফিরে দাঁড়িয়েছিলেন। এবং বঙ্গবন্ধুকে আমরা জানি যে ডিসেম্বর মাসের 4 তারিখে তথাকথিত সামরিক আদালতে জাতির পিতাকে মৃত্যুদণ্ড দেয়া হয় এবং বঙ্গবন্ধুর জন্য সেই কারাগারের পাশে একটি তার জন্য কবর করা হয়েছিল। সে সময়ে কারা কর্মকর্তা ছিলেন যে হাবিব আলী, তিনি বই লিখেছেন, সে বইতে তিনি বলেছিলেন যে বঙ্গবন্ধুকে ভয় দেখানো হয়েছিল সেই কবরের পাশে নিয়ে গিয়ে। তখন বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি জানি তোমরা আমাকে খুন করবে, আমাকে মেরে ফেলবে, কিন্তু আমার স্বপ্নের বাংলাদেশ একদিন সত্যি স্বাধীন হবে এবং আমাকে যদি তোমরা খুন করো, মেরে ফেলো, যদি ফাঁসিও দাও, আমার লাশ তোমরা বাংলাদেশে আমার প্রিয় মাতৃভূমিতে তোমরা পাঠিয়ে দিও। বঙ্গবন্ধুর এরকম ভালোবাসা ছিল বাংলার মানুষের প্রতি, বাংলাদেশের প্রতি। স্যার ডেভিড ফ্রস্ট বিবিসির বিখ্যাত সাংবাদিক, তিনি 1972 সালে স্বাধীন বাংলাদেশে এসেছিলেন এবং জাতির পিতা বঙ্গবন্ধুকে এই 32 নম্বরে জিজ্ঞেস করেছিলেন যে প্রেসিডেন্ট তোমার সবচেয়ে শক্তি কি? তিনি বলেছিলেন যে মাই গ্রেটেস্ট স্ট্রেংথ ইজ দ্য লাভ ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল। পরে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সবচেয়ে বড় দুর্বলতা কি? তিনি বলেছিলেন যে আমি বাংলার মানুষকে খুব বেশি ভালোবাসি, এটি দুর্বলতা। পাকিস্তানিরা যাকে ফাঁসি দিতে ভয় পেয়েছে, পাকিস্তানিরা যাকে খুন করতে ভয় পেয়েছে, সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই স্বাধীন বাংলাদেশেই খুন করা হয়েছে। আমাদের এই গ্লানি, আমাদের অপরাধবোধ, আমাদের এই কলঙ্ক যতদিন বাংলাদেশ থাকবে আমরা এই কলঙ্ক আমরা বয়ে যাব। আজকে বিপদের বন্ধু বঙ্গবন্ধু আমাদের চিরকালের অনুপ্রেরণার উৎস। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলাদেশ একজন বাঙালিও বেঁচে থাকবে, ততদিন এই বাংলাদেশের অনাগত নাগরিক, আগামী দিনের শিশু, আগামী দিনের বাংলাদেশকে যারা নেতৃত্ব দিবে, জাতির পিতাকে শ্রদ্ধায় সম্মানে তারা স্মরণ করবে, একইভাবে শ্রদ্ধা জানাবে, একইভাবে আমি আশা করব বিপ্লব বড়ুয়া শ্রদ্ধেয় আরিফিন সিদ্দিক স্যারের কথা শোনার জন্য হলেও কিছুক্ষণ থাকবেন, কারণ আপনারা ব্যস্ততা আছে, মিটিং আছে সেটা বলেছেন। কিন্তু আপনি যেই কথাটার সূত্রপাত করলেন যে 70-এর সেই বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের পরবর্তী সময়কার বাংলাদেশ ঘুরে দাঁড়ানো, বঙ্গবন্ধু তার ক্যাম্পেইন বাদ দিয়ে সেখানে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তারপরে 75-এর সময়কার ঘটনাবলী, প্রোপাগান্ডার কথা বললেন এবং সেগুলো নিশ্চয়ই স্যার আরও পরিষ্কার করে বলবেন। কিন্তু যে একটা আমরা যেটাকে বলি যে পজিটিভ কিছু উদ্যোগ নেওয়ার কথা সরাসরি তিনি বলে দেন। আমরা যদি 75 সালের 26শে মার্চের ভাষণ থেকে একটু অংশ বাজিয়ে শোনাই আপনাদেরকে, যে বঙ্গবন্ধু যেভাবে বলছেন যে কৃষকদের কথা, যে আপনারা যারা চাকরি করেন আপনার সেই বেতনটি সেটা কারা দেয়, কোত্থেকে আসে,
সুতরাং আমাদের বাংলাদেশ যে বাঁচিয়ে রেখেছে কৃষি, আবারও ঘুরে ফিরে এই বর্তমান প্রেক্ষাপটের কথাও যদি বলি, করোনাকালে সারা বিশ্বে এক ধরনের কি বলবো ক্রান্তিকাল যাচ্ছে, হয়তো আরও অনাগত অনেক কিছু অপেক্ষা করছে। সেই সময় যদি দাঁড়িয়ে থাকতে হয় তাহলে আমাদের আসলে কৃষির জোরের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, সেটা বর্তমান প্রধানমন্ত্রীও জোর দিচ্ছেন, আর পেছন থেকে বোধহয় বঙ্গবন্ধু বারবার করে মনে করিয়ে দিচ্ছেন। সেই বক্তৃতার অংশটি শুনে আমি স্যারের কাছে একটু যেতে চাই। এর সঙ্গে সংশ্লিষ্ট আরও অনেক তথ্য স্যারের কাছে আছে নিশ্চয়ই। চাকরি করেন, আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চলি ওই টাকায়, আমরা ওদের টাকায়। ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন, ওরাই মালিক, ওদের সংসারই চলে। এ বেটা কোত্থেকে আসলি? সরকারি কর্মচারীকে বলবো, মনে রেখো এই স্বাধীন দেশ ব্রিটিশ কলোনি নয়, পাকিস্তানি কলোনি নয়। যে লোককে দেখবা তার চেহারাটা মতো বাবার মতো, তোমার ভাইয়ের মতো, ওর পরিশ্রমের পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে, কারণ ওরা নিজে কামাই করে খায়। আর তোমরা কাজ করিয়া একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে, মনে করবেন না কিছু, আমাদের কাছে জিজ্ঞাসা করি, আপনাদের বলবো কেন, আমি তো আপনাদের একজন। আমাদের লেখাপড়া শিখাইছে কিনা? আমার বাপ মা, আমরা মনে করি বাপ মা। আমাদের লেখাপড়া শিখাইছে কে? আমার আজ ডাক্তারি পাস করায় কে? আজ ইঞ্জিনিয়ারিং পাস করায় কে? আজ সায়েন্স পাস করায় কে? আজ বৈজ্ঞানিক করে কে? আজ অফিসার করে কে? কার টাকায়? বাংলার দুঃখী জনগণের। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, শিক্ষিত ভাইরা, যা আপনার লেখাপড়ার খরচ করে দিয়েছে শুধু আপনার সংসার দেখার জন্য নয়, আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয়, দিয়েছে তাদের আপনি কাজ করবেন, সেবা করবেন। তাদের আপনি কি দিয়েছেন, কি ফেরত দিচ্ছেন, কতটুকু দিচ্ছেন? তার টাকায় ইঞ্জিনিয়ার সাহেব, তার টাকায় ডাক্তার সাহেব, তার টাকায় অফিসার সাহেব, তার টাকায় রাজনীতিবিদ সাহেব, তার টাকায় মেম্বার সাহেব, তার টাকায় সব সাহেব। সমাজ যেন খুনে ধরে গেছে। এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন